পয়লা জানুয়ারি মুকুন্দবাবুর বাড়িতে মজলিস ক্রমে জমে উঠেছিল ভালোই। মুকুন্দবাবু সবাইকে নববর্ষের নিমন্ত্রণ জানিয়েছিলেন। 3টে থেকে ব্যাডমিন্টন খেলা, 6টার সময় গানের আসর আর 8টার সময় ভোজন। গানের আসরের শেষে মুকুন্দবাবু একবার ঘর থেকে উঠে গিয়েছিলেন। কিছুক্ষণ তার দেখা নেই। শেষে রঞ্জন, তারপর সুনন্দা গেল তাকে ডাকতে। দোতলায় মুকুন্দবাবুর ঘর ভেতর থেকে বন্ধ। সুনন্দা ডেকে ডেকে সাড়া পেল না। চাকরকে ডেকে বলল, হরি, দেখ তো কি ব্যাপার। দরজায় ঠেলা দিয়ে কোনো সাড়া না পেয়ে হরি দরজায় ধাক্কা দিয়ে খিল ভাঙল। দেখা গেল মুকুন্দবাবু রক্তাক্ত দেহে মেঝের ওপর পড়ে আছেন। তার গলার অর্ধেকটা কাটা, ছোড়াখানা পড়ে আছে তার পাশেই। সবাই ত্রস্ত হয়ে উঠল। সুনন্দা সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলল। হরি পুলিশকে ডেকে আনল। পুলিশ সব দেখে শুনে তদন্ত করে রঞ্জন রায়কে গ্রেপ্তার করল। রঞ্জন MA পাশ করে সবে একটি কলেজে অধ্যাপক হওয়ার জন্য তদবির শুরু করেছে। বড়দিনে বন্ধুর বাড়িতে এসেছিল বেড়াতে। পুলিশ তাকে ধরে চালান করল। বিখ্যাত ধনী মুকুন্দবাবু কয়েকদিনের জন্য শিমুলতলায় গিয়েছিলেন হাওয়া বদলাতে। বড়দিনে সেখানে দিব্যি আড্ডা জমে উঠেছিল প্রতিবেশীদের নিয়ে। ধনী গৃহে আড্ডা জমানোর সুবিধে আছে অনেক। মুকুন্দবাবুর আড্ডায় সব থেকে বেশি আকর্ষণ ছিল ব্যাডমিন্টন খেলা এবং খেলার শেষে সন্ধ্যের পর মুকুন্দবাবুর কন্যার কীর্তন গান। যে একবার মুকুন্দবাবুর আড্ডায় এসে পড়ত সে আসত রোজই। পুলিশ সব মামলা সাজিয়ে ফেলল। বিচার শুরু হয়ে গেল। উকিল সবাই শখের গোয়েন্দা বলে সুধীরবাবু খুব প্রসিদ্ধি লাভ করেছেন। রঞ্জনের বন্ধু জীবন সবে ওকালতি শুরু করেছিল। জীবন তাকে এসে ধরল, বলল, আপনি আমার বন্ধুর কেসটা নিন স্যার। আমি জানি সে নির্দোষ, সে কোনো খুন করেনি। সুধীরবাবু এই ধরনের মামলাই চান, যেখানে রহস্য লুকিয়ে থাকবে আর তিনি সেই রহস্যের জাল একটি একটি করে খুলবেন। তাই তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। কেস কোর্টে উঠল। সরকারি পক্ষের উকিল জগদীশবাবু মামলার ভূমিকা আদালতে উপস্থাপিত করলেন। তিনি বললেন, ইয়নার কলকাতার ব্যবসায়ী মুকুন্দ চৌধুরী কয়েকদিনের জন্য শিমুলতলায় হাওয়া বদলে যান। সেখানে ইংরেজি নববর্ষের 1 জানুয়ারি তারিখে সন্ধ্যার পর তিনি খুন হন। সেদিন তার বাড়িতে নববর্ষের একটি প্রীতি ভোজের আয়োজন করা হয়েছিল। কয়েকজন স্থানীয় প্রতিবেশী তখন সেখানে উপস্থিত ছিলেন। বিকেলে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা হয়েছিল। তারপর কীর্তনের আসর জমে। গানের শেষে তিনি একবার উঠে যান। তারপর তাকে ফিরে আসতে বিলম্ব দেখে তাকে ডাকতে গিয়ে দেখা যায় তার শয়নকক্ষে তিনি রক্তাক্ত হয়ে পড়ে আছেন। একখানি ছুরিকা দিয়ে তার কণ্ঠনালী ছিন্ন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যথাবিহিত তদন্ত করে। উপস্থিত সকলের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ যথেষ্ট প্রমাণ পেয়েছে যে এই হত্যাকাণ্ডের রঞ্জন রায়ের কাজ। রঞ্জন রায় কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই এই খুন করেছে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন, ব্যক্তিগত স্বার্থ কি, সে সম্পর্কে আপনারা কিছু জানেন? জগদীশবাবু বললেন, মুকুন্দবাবুর পাকিস্তানের যেসব সম্পত্তি আছে তার মধ্যে হোসুয়ারি মিল অন্যতম। পাকিস্তান সরকার সেই সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তবে সেই সব সম্পত্তির একটা মূল্য দেওয়ার কথা চলছে এবং হোসিয়ারি মিলটার জন্য শীঘ্রই তার 2 লাখ টাকা পাওয়ার কথা ছিল। সেই সব মালিকানার কাগজপত্র তিনি সঙ্গেই রেখেছিলেন। তার ঘর থেকে সেইগুলো খোয়া গিয়েছে। পুলিশ সন্দেহ করছে যে ওই টাকাটা আত্মসাৎ করাই এই হত্যার মূল কারণ। তবে সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ না থাকায় পুলিশ সেদিকটা ছেড়ে দিয়ে এখন শুধু হত্যার ব্যাপারটাই আদালতে উপস্থিত করতে চায়। পুলিশ মনে করে আসামির উপযুক্ত শাস্তি বিধান হলে এই দলিলপত্র যে উদ্দেশ্যেই অপহৃত হয়েছে তা ব্যর্থ হবে। সরকারি উকিল তার বক্তব্য শেষ করলে ম্যাজিস্ট্রেট আসামি পক্ষের উকিলকে আহ্বান করলেন। আপনার কিছু বলার আছে? সুধীরবাবু বললেন, আমি এখন শুধু একটি কথাই বলবো যে একজন নিরপরাধ উচ্চশিক্ষিত যুবককে পুলিশ শুধু সন্দেহের বশে অযথা হয়রানি করছে। আমার মক্কেল রঞ্জন রায় সম্পূর্ণ নির্দোষ। সাক্ষ্য প্রমাণাদির সাহায্যে আমি সে কথা প্রমাণ করে দেব। এবার একে একে সাক্ষ্য গ্রহণ শুরু হলো। জগদীশবাবু প্রথমে সাক্ষী দেওয়ার জন্য প্রভাসকে ডেকে পাঠালেন। প্রভাস MA ছাত্র। এখানে কাকার বাড়ি খালি পড়ে আছে,
তাই এক সহপাঠীকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে এসেছে। মুকুন্দবাবুর সঙ্গে প্রথম দিনেই তার আলাপ হয়। ব্যাডমিন্টন খেলার আসর দেখে সে প্রতিদিন বিকেলে মুকুন্দবাবুর বাড়িতে আসে। ব্যাডমিন্টন খেলার দিকে তার ঝোঁক খুব বেশি। ঘটনার দিনেও সে মুকুন্দবাবুর বাড়িতে এসেছিল। জগদীশবাবু তাকে প্রশ্ন করলেন, আপনি মুকুন্দবাবুর বাড়িতে রোজ যেতেন? হ্যাঁ, রোজ তার বাড়িতে ব্যাডমিন্টন খেলতে যেতাম। ঘটনার দিনও আপনি গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। কি হয়েছিল সেদিন আমাদের একটু বলবেন? নববর্ষ উপলক্ষে মুকুন্দবাবু আমাদের সবাইকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। খেলার পর যখন গানের আসর বসে তখন মুকুন্দবাবু একসময় সেখান থেকে উঠে চলে যান। তারপর তিনি অনেকক্ষণ ধরে নিচে আসেন। মুকুন্দবাবুর নামতে দেরি হচ্ছে দেখে তাকে ডাকতে গিয়েছিল? রঞ্জনবাবু। একা? একা। কতক্ষণ পরে তিনি ফিরে এসেছিলেন? তা বলতে পারি না, 5-7 মিনিট হবে। খাবার ঘর থেকে মুকুন্দবাবুর শোবার ঘর অবধি যেতে কতক্ষণ লাগতে পারে? আমি কখনো ওপরে যাইনি, তবে ঠিক খাবার ঘরের ওপরেই সেই ঘর আছে বলে আমি জানি। ফিরে এসে রঞ্জনবাবু আপনাদের ডেকে নিয়ে গিয়েছিলেন? আমাদের ডাকেননি, তিনি সুনন্দা দেবীকে এসে বললেন দরজা বন্ধ, সাড়া পাচ্ছি না। সুনন্দা দেবী তখন ওপরে যান। ওপরে দরজায় ধাক্কা মারার শব্দ শোনার পরে আমরাও ওপরে যাই। কে দরজা খুলে প্রথমে ঘরে ঢোকে? রঞ্জনবাবু প্রথমে ঘরে ঢুকে আলো জ্বালেন। আচ্ছা, আপনি রঞ্জনবাবুকে আগে থেকে চিনতেন? বিশ্ববিদ্যালয়ের ছাত্রমহলে ওর নাম শুনেছি। ব্যাডমিন্টন খেলায় 2বার সে বিশ্ববিদ্যালয় ট্রফি পেয়েছে। টুর্নামেন্টে ওকে দেখেছি, কিন্তু মৌখিক পরিচয় কখনো হয়নি। মুকুন্দবাবুর বাড়ি ছাড়া আর কোথাও ওকে আপনি দেখেছেন? হ্যাঁ, 2-3 দিন আগে একদিন রাতের বেলায় মুকুন্দবাবুর পাশের বাড়ি থেকে বেরোতে আমি ওকে দেখেছিলাম, তবে কোনো কথাবার্তা হয়নি। সে বাড়িতে কে থাকে? বাড়িটা খালি রয়েছে, শুনেছি ভাড়া দেওয়া হবে। সে বাড়িটা কি মুকুন্দবাবুর বাড়ির সঙ্গে লাগোয়া? পাশাপাশি। সেই খালি বাড়িতে রঞ্জনবাবু কেন গিয়েছিলেন? পরে এই বিষয়ে কিছু বলেছিলেন আপনার সাথে? না, আমি সে কথা তাকে জিজ্ঞেস করি। খেলা নিয়েই আমাদের কথা হতো বেশি। আচ্ছা, রঞ্জনবাবুকে আপনার কেমন মানুষ বলে মনে হয়? ভালো লোক, স্পোর্টসম্যান, কোনো নেশা নেই, MA পাস, একদম আদর্শ ছেলে। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। প্রথম সাক্ষী শেষ হলো। এবার জগদীশবাবু তৃতীয় সাক্ষী মুকুন্দবাবুর কন্যা সুনন্দা চৌধুরীকে ডাকলেন। জগদীশবাবু বললেন, সুনন্দা দেবী, আপনি আমাদের সেই দিনের ঘটনাটা একটু বলবেন? সুনন্দা বলল, বাবার শরীর খারাপ ছিল, তাই দিন 15-র জন্য শিমুলতলার বাড়িতে আমরা থাকার জন্য গিয়েছিলাম। বাবা মেলামেশা করাটা খুব বেশি পছন্দ করতেন, সেই জন্য পাড়াপড়শিদের সঙ্গে আলাপ হলেই বাড়িতে আসার নিমন্ত্রণ করতেন। সেদিনও বাড়িতে যারা এসেছিলেন সকলেই প্রতিবেশী। নববর্ষ বলে একটা খেলাধুলা ও গানের আসর বসানোরও আয়োজন হয়েছিল। গানের শেষে বাবা একবার উঠে যান। তার আসতে দেরি হচ্ছে দেখে রঞ্জনবাবু তাকে ডাকতে যান। ফিরে এসে বলেন, বাবার ঘর ভিতর থেকে বন্ধ, ডেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমি তখন তাড়াতাড়ি রঞ্জনবাবুর সঙ্গে উপরে উঠে যাই। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ঘরে ঢোকা হয়। আলো জেলে দেখি। সুনন্দার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, সে কেঁদে ফেলল। জগদীশবাবু প্রশ্ন করলেন, তখনই কি আপনারা পুলিশে খবর দেন? রঞ্জনবাবু তখনই আমাদের মালি হরিকে থানায় পাঠান। পুলিশ কতক্ষণ পরে আসে? ততক্ষণ সেই ঘরে কে ছিল? সেসব কথা স্পষ্ট করে আমি ঠিক বলতে পারবো না। হরি ও রঞ্জনবাবু আমাদের পাশের ঘরে গিয়ে বসিয়ে আসেন। আপনার কাকে সন্দেহ হয়? আমি তো কাউকেই ভালো চিনি না। শিমুলতলাতেই ওদের সবাইকার সঙ্গে আমাদের পরিচয় হয়। 10 দিনের বেশি কেউই আমাদের পরিচিত নন। সকলেই তো ভদ্রলোক বলেই জানি। এদের মধ্যে আপনার বাবার সঙ্গে সবচেয়ে বেশি অন্তরঙ্গতা কারো ছিল? বাবা রঞ্জনবাবুকে বেশি পছন্দ করতেন। এর কোনো বিশেষ কারণ ছিল কি? কারণ ছিল, রঞ্জনবাবু থাকেন ঠিক পাশেই একখানা বাড়ি পরে। তাই বাবা দুপুরে ওকে ডেকে পাঠাতেন ক্রসওয়ার্ড পাজলে শব্দ বসানোর ব্যাপার নিয়ে।
পালা সমাধান করাতে ছিল বাবার বড় ঝোঁক। আর রঞ্জনবাবু ইংরাজির MA। বাবা ওর ইংরাজি শব্দচয়নের প্রশংসা করতেন সব সময়। আচ্ছা, হত্যাকাণ্ডের দিন রঞ্জনবাবু দুপুরে এসেছিলেন? হ্যাঁ, সেদিন বিকালে রঞ্জনবাবু আর বাড়ি গিয়ে জামাকাপড় বদলাবার অবকাশ পাননি। বাবা কিসের যেন একটা খসড়া তাকে দেখতে দিয়েছিলেন। সেটা রঞ্জনবাবু সারা বিকেল ধরে পড়েন। শেষে পড়ে যখন তিনি ফেরত দেন, তখন বাবা সেইটে রাখতেই ঘরে গিয়েছিলেন এবং তখনই খুন হন। ঘর থেকে যখন তার ফিরতে দেরি হলো, তখন রঞ্জনবাবুই তাকে ডেকে আনতে গিয়েছিলেন এবং তিনি এসে বলেন যে ঘর ভিতর থেকে বন্ধ। আপনাদের এই ঘরের দরজা কি এমন ব্যবস্থা আছে যে কোনো লোক বাইরে থেকে এসে দরজা টেনে বন্ধ করে দিলে ভেতর থেকে দরজা বন্ধ হয়ে যেতে পারে? না, সে ব্যবস্থা নেই। তবে একবার সেরকম হয়েছিল। কেমন করে যেন ছিটকিনি পড়ে গিয়েছিল। আপনারা সেই দোষ সারিয়েছিলেন? না, কিছুই করা হয়নি। সে দোষ তো আর একবারও ঘটতে পারে। হ্যাঁ, পারে। তাহলে যদি কেউ সেইভাবে বেরিয়ে এসে দরজা টেনে দেয়, দরজা ভেতর থেকে বন্ধ হতে পারে? পারে। এবং আপনার বাবার ঘরে শেষবার রঞ্জন বাবুই গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। আর আপনার কাছে কিছু জিজ্ঞেস নেই, আপনি যেতে পারেন সুনন্দা দেবী। জগদীশবাবু সুনন্দাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। তিনি সুনন্দাকে চলে যেতে বললেন। সুনন্দার সাক্ষ্যের কাঠগড়া থেকে নেমে গেল। দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য এখানেই শেষ হলো। এবার তৃতীয় সাক্ষী সুধীন্দ্রনাথ, প্রবাসের সহপাঠী। সুধীর নতুন কোনো কথাই বলতে পারল না। দু বন্ধু সবসময় একত্রে ঘোরাফেরা করে, কাজেই প্রথম বন্ধুর যা অভিজ্ঞতা, দ্বিতীয়রও তাই। চতুর্থ সাক্ষী অতুল দত্ত, কয়লা খনির ম্যানেজার। মুকুন্দবাবু তাকে নিমন্ত্রণ করেছিলেন শিমুলতলায়। মুকুন্দবাবুর সঙ্গে তার কথাবার্তা চলছিল। পাকিস্তান থেকে টাকাটা পেলেই তিনি লাখখানেক টাকা তার খনিতে শেয়ার কিনবেন। জগদীশবাবু প্রশ্ন করলেন, আচ্ছা, এই শেয়ার কেনা নিয়ে রঞ্জনবাবুর সঙ্গে কি আপনার কোনো বিতর্ক ছিল? হ্যাঁ, রঞ্জনবাবু বলেছিলেন লাখ টাকা যদি খাটাতেই হয় তো নিজস্ব কোনো ব্যবসা পত্তন করাই ভালো। দরকার হলে গভর্নমেন্ট থেকে টাকা ধার পাওয়াও যেতে পারে। এই সম্পর্কে মুকুন্দবাবু কিছু বলেননি? না, তিনি শুধু একবার বলেছিলেন এ বয়সে আমি আর খাটতে পারবো না। রঞ্জনবাবু বলেছিলেন আমি খাটবো। মুকুন্দবাবু শুধু হেসেছিলেন। তার ফলে রঞ্জনবাবু আমার ওপর বিরূপ হয়ে উঠেছিলেন, সেটা তার ব্যবহারে আমি বুঝতে পারতাম। তারপর পঞ্চম সাক্ষী অধ্যাপক খগেন ঘোষ। অধ্যাপক বললেন যে পূর্ববঙ্গে তিনি এক কলেজের অধ্যাপক ছিলেন। বাংলা ভাগ হওয়ার সময় হিন্দুস্থান চলে আসেন। দমদমায় তার বাড়ি আছে, সেইখানেই তিনি থাকেন। মুকুন্দবাবুর সঙ্গে তার ছাত্র জীবনের পরিচয়। স্কুল ও কলেজে একসঙ্গে পড়েছেন। কিছুদিন যাবৎ পেটের গোলযোগে তিনি ভুগছেন। সেই সূত্রে তিনি শিমুলতলায় যান হাওয়া বদলাতে। এখানে মুকুন্দর সঙ্গে দেখা হলো। দীর্ঘদিন পরে সহপাঠীকে পেয়ে দিনগুলি মধুর হয়ে উঠেছিল, কিন্তু কপালে তা সইল না। জগদীশবাবু প্রশ্ন করলেন, মুকুন্দবাবুর সঙ্গে আপনার অন্তরঙ্গতা বাল্যকাল থেকে, তাহলে মুকুন্দবাবুর অনেক ব্যক্তিগত কথা আপনি নিশ্চয়ই জানেন? ব্যক্তিগত গোপন কথা তো কিছুই ছিল না, সাধারণ মানুষের সহজ জীবন। মুকুন্দের সঙ্গে আমার অনেক ক্ষেত্রে মিল ছিল। সেও বিপত্নিক, একটা মাত্র কন্যা সুনন্দা। আমার স্ত্রীও একমাত্র কন্যা রেখে মারা গিয়েছেন। হ্যাঁ, তবে মুকুন্দের আর্থিক অবস্থা আমার চেয়ে অনেক ভালো ছিল। রংপুরে তার মস্ত গেঞ্জি মোজার কারখানা ছিল, যা থেকে অন্তত বছরে ওই 30,000 টাকার মতো পেত। কিন্তু পাকিস্তান হওয়ার পর সেই টাকা হাতছাড়া হয়ে যেতে একটু কাহিল হয়ে পড়েছিল সে। হ্যাঁ, কয়লা খনির কিছু শেয়ার তার কাছে কেনা ছিল বলে সে বিশেষ ধাক্কা খায়নি। আর তাছাড়া মানুষ তো মাত্রই দুটো, বাবা আর মেয়ে। মুকুন্দবাবুর কোনো শত্রু ছিল বলে আপনি জানেন? না, সহজ সরল সোজা মানুষ, শত্রু থাকবে কেন? মুকুন্দবাবু এইভাবে খুন হওয়ার কি কারণ হতে পারে? আমি সেইটাই কয়দিন ধরে ভাবছি জানেন। কদিন আগে সে বলেছিল পাকিস্তানের সঙ্গে ভারতের চুক্তি হবার পরে হোশিয়ারি মিলের দামটা সে পাবে। ওই 2 লাখ টাকা ধার্য হয়েছে।
সেই সব দলিল নিয়ে সে শিমুলতলায় বসে ফাইল ঠিক করছিল। সেই ফাইলটার আপনারা কোনো খোঁজ পেয়েছেন কি? তার মধ্যে এই হত্যা রহস্যের কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে আমার মনে হয়। আচ্ছা, মুকুন্দবাবুর বাড়িতে যারা যাওয়া আসা করতেন তাদের কাউকে আপনার সন্দেহ হয়? না, সবাই তো সজ্জন, সুশিক্ষিত। এদের কেউ যে খুন করতে পারেন তা তো ভাবাই যায় না। রঞ্জনবাবুর সম্পর্কে আপনার কি ধারণা? ভালো ছেলে, বিলেতে গিয়ে ডক্টরেট হতে চায়। হত্যাকাণ্ডের দুদিন আগে রাত 9টা নাগাদ মুকুন্দবাবুর পাশের বাড়ির বাগান থেকে বেরিয়ে আসতে যাকে আপনি দেখেছিলেন, সেই ব্যক্তিটিকে? অন্ধকারে তার মুখ দেখতে পাইনি, তবে চাল চলন দেখে মনে হয়েছিল সে রঞ্জনবাবু। একা তিনি বাগান থেকে বেরিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, তাই তো দেখেছিলাম। সে বাড়িতে তো ভাড়া দেওয়ার জন্য খালি পড়ে আছে। হ্যাঁ। পরে আপনি রঞ্জনবাবুকে জিজ্ঞাসা করেছিলেন কিছু এই ব্যাপারে? করেছিলাম। সে বলেছিল একটা ফুল তুলতে বাগানে ঢুকেছিল। সে কথা আপনি বিশ্বাস করেছিলেন? ফুলের বাগানে ফুল তুলতে যাওয়ায় এতে অবিশ্বাসের কি আছে বলুন? মুকুন্দবাবুর বাগানে ফুল গাছ নেই? আছে তো। এইখানেই পঞ্চম সাক্ষীর সাক্ষ্য শেষ হলো। এবার ষষ্ঠ সাক্ষী খগেনবাবুর কন্যা শিপ্রা ঘোষ। শিপ্রা কলেজে পড়ে, পিতার সঙ্গে শিমুলতলায় গিয়েছিল। রাত্রে রঞ্জনকে বাগান থেকে বেরিয়ে আসতে সে দেখেছে, তবে মুখ দেখেনি। খগেনবাবুর মতোই তার অভিজ্ঞতা। সাক্ষ্য এইখানেই শেষ হলো। জগদীশবাবু এবার জর্জকে বললেন, আসামি রঞ্জন রায়কে আমি একবার জেরা করতে চাই। জগদীশবাবু একখানি রুমাল দেখিয়ে প্রশ্ন করলেন, এই রুমখানি কি আপনার? রঞ্জনবাবু রুমাল হাতে নিয়ে দেখলেন রুমালের কোণে একটি লাল গোলাপ ফুল আঁকা আছে। তিনি বললেন, হ্যাঁ, এই রুমাল আমারই। মুকুন্দবাবুর পাশের বাড়ির বাগানে এই রুমাল পাওয়া গেছে। সেখানে এই রুমালখানি কি করে গেল সে বিষয়ে আপনি কিছু বলতে পারেন? একদিন সন্ধ্যের পর মুকুন্দবাবুর দোতলার ঘরে বসে আমি একখানা দলিলের লেখা দেখছিলাম। এমন সময় বাইরের বারান্দায় একটা শব্দ হয়। আমি বারান্দায় বেরিয়ে এসে দেখি একটা লোক বারান্দা থেকে লাফিয়ে পিছনের বাগানে পড়ল। আমিও সঙ্গে সঙ্গে তাকে তাড়া করি, কিন্তু সে পালিয়ে যায়। তখনই বোধহয় রুমালখানা পড়ে গিয়ে থাকবে। পরে আপনি রুমালের খোঁজ করেননি? খুঁজেছিলাম, কিন্তু পাইনি। এই রুমালের এক কোণে কয়েক ফোঁটা রক্তের দাগ আছে। এ রক্ত রুমালে কোত্থেকে এলো জানেন? না, জানি না। রুমালে রক্ত লাগার কোনো কারণই নেই। এবার জগদীশবাবু রুমালখানি কোর্টে জমা দিলেন। তারপর বের করলেন একখানি ছোরা। রঞ্জনকে দেখিয়ে বললেন, এই ছোরাখানি কি আপনার? রঞ্জনবাবু ছোরাখানি দেখে বললেন, আমি সঠিক বলতে পারছি না, তবে এরকম একখানা ছোরা আমারও ছিল। শিমুলতলায় মুরগি জবাই করার জন্য আমি এই একই রকম একটা ছোরা কিনেছিলাম। এই ছোরাখানা মুকুন্দবাবুর মৃতদেহের পাশে পাওয়া গেছে। এ সম্পর্কে আমি কিছুই জানি না। জগদীশবাবু ছোরাখানা আদালতে জমা দিলেন। তারপর বললেন, ইয়নার এই ছোরা দিয়ে মুকুন্দবাবুর গলা কাটা হয়েছিল। ছোরাখানি কদিন আগে আসামি শিমুলতলায় কিনেছিল, আর রুমালখানিও আসামির। রক্তের ছিটে লাগায় হত্যাকাণ্ডের পর আসামি বাইরে বারান্দা দিয়ে পাশের বাড়ির বাগানে ফেলে দিয়েছিল। মুকুন্দবাবু যখন উপরতলায় ছিলেন তখন তাকে ডাকতে এসে আসামি এই কাজ করে। তারপর ভালো মানুষ সেজে নিচে নেমে যায়। যাবার সময় দরজাটা এমনভাবে বন্ধ করে দেয় যেন ভেতর থেকে ছিটকেনি পড়ে যায়। এটা একটা খুব ঠান্ডা মাথার সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে 5টা বাজল। জর্জ বললেন, আজ এই পর্যন্ত থাক, আবার কাল হবে। জর্জ উঠলেন। আদালত ভাঙল। জীবন বসেছিল সুধীরবাবুর পিছনের সারিতে। বলল, কি বুঝছেন স্যার? সুধীরবাবু বললেন, এখনো কিছু বুঝিনি, কাল বুঝবো। রঞ্জনকে শেষ অবধি রক্ষা করতে পারবেন তো? এখনই উতলা হবার মতো কিছু হয়নি, এরপরেও তো আপিল আছে। জীবন হতাশভাবে সুধীরবাবুর মুখের পানে তাকালো। সুধীরবাবু ব্যস্তভাবে বললেন, আমি যাই, আমার আর এখন কথা বলার অবকাশ নেই। অধ্যাপক খগেন ঘোষ অতুল দত্তের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। সুধীরবাবু তাদের পেছনে ছুটলেন।
পরদিন সুধীরবাবু প্রথমেই বললেন, হুজুর, আসামি নির্দোষ। আসামির নির্দোষিতা প্রমাণ করার জন্য আমি আজ সাক্ষীদের জেরা করতে চাই। জর্জ অনুমতি দিলেন। সুধীরবাবু প্রথমেই যে পুলিশ অফিসার তদন্ত করেছিলেন তাকে ডাকলেন। বললেন, আপনি মুকুন্দবাবুর বাড়িতে গিয়ে দেখেন যে মুকুন্দবাবু গলা কাটা অবস্থায় পড়ে আছেন এবং তার পাশেই ছোড়াখানা পড়ে আছে, তাই তো? ঘরে আপনি পায়ের বা আঙ্গুলের ছাপ কিছু লক্ষ্য করেছিলেন? দারোগা বললেন, পরিষ্কার ধুলোহীন ঘর, সেখানে পায়ের দাগ পাওয়াই যেতে পারে না। টেবিল চেয়ারও ঝাড়া মোছা, তো সেখানে আঙুলের ছাপই বা পাবো কি করে? তবে যদি কেউ পিছনের বারান্দা থেকে পাশের বাড়ির বাগানে লাফিয়ে পড়ে থাকে, এই ভেবে আমি সেই বাগানে সন্ধান করেছি। সেখানে ঝুড়ো মাটি আর বালি ছড়ানো পথে কিছুই ঠাউর করা যায়নি। সেখান থেকেই একখানা রুমালও পাই, আর এই ছোড়া ও রুমাল দুটোই রঞ্জনবাবুর বলে জানতে পেরেছি। সেই কারণেই রঞ্জনবাবুকে আপনারা আসামি বলে ধরেছেন। রঞ্জনবাবুর ছোড়া ও রুমাল নিয়ে অন্য যে কোনো মানুষও তো খুন করতে পারে। ছোড়ার ওপর আঙ্গুলের ছাপ দেখেছিলেন? না, কোনো ছাপ নেই। সম্ভবত ওই রুমাল জড়িয়েই ছোড়াখানা ধরা হয়, আঙুলের ছাপ না রাখার জন্য। রঞ্জনবাবুকে সঙ্গে নিয়ে যখন আপনারা তার ঘরে তল্লাশ করতে যান, তখন তার ঘরে কোনো বিশেষত্ব লক্ষ্য করেছিলেন কি? না, তেমন কিছু নয়। ঘরখানা ঠিক মতো গোছানো ছিল না। তবে ছেলে ছোকরাদের ঘর তো ওরকমই হয়, গোছানোটা তো মেয়েদের কাজ। ঘরের সেই অবস্থা দেখে রঞ্জন কিছু বলেছিল? বলেছিল। ঘরে কেউ ঢুকে এমনি করে গেছে। ঘরে সত্যি কেউ ঢুকেছিল কিনা সেই সম্পর্কে আপনারা কোনো তদন্ত করেছিলেন? পায়ের বা আঙ্গুলের ছাপ দেখা, মালিককে জিজ্ঞাসা করা প্রভৃতি কোনো পাড়াদারি করেছিলেন? না, প্রয়োজন বলে মনে করিনি। আরে বাবা, খুনি আসামি ধোকায় ফেলার জন্য ওরকম অনেক কথা বলে। রঞ্জনবাবুর ঘরে সন্দেহজনক কিছু পেয়েছিলেন? না, তেমন কিছুই পাইনি। দারোগার সাক্ষ্য এখানেই শেষ হলো। এবার সুধীরবাবু জেরা শুরু করলেন অধ্যাপক খগেন ঘোষকে। আপনি রংপুর কলেজে অধ্যাপনা করতেন। বাংলাদেশ ভাগ হবার পর আপনি চলে এসেছেন। বর্তমানে আপনি দমদমায় থাকেন। হ্যাঁ। আপনার চলে কি করে? আপনার জীবিকা কি? স্কুল কলেজের বই লিখে আমি রোজগার করি। আমার লেখা অনেক বই অন্য লোকের নামে বাজারে চলছে। পাকিস্তানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ আছে? রংপুরে আমার পৈতৃক বাড়ি আছে বই কি, সে বাড়ি পাকিস্তান সরকার এখন দখল করেছে। আমি তার দাম আদায়ের চেষ্টা করছি, ওই চিঠিপত্র চলছে আর কি। রংপুরে আপনার কেউ আছে? আমার তো ওই একটা মেয়ে, ওকে আমি কাছাকাছি রাখি। আমি চলে এসেছি, রংপুরে আর কে থাকবে। কলকাতায় শখের দলে অভিনয় করে এক শিপ্রা ঘোষ বেশ নাম করেছে, সে কি আপনারই মেয়ে? হ্যাঁ, ছোটবেলা থেকেই ওই দিকে ওর একটু ঝোঁক আছে বলে আমি আর কোনো বাধা দিইনি তাকে। কিন্তু আমি যদি বলি শিপ্রা ঘোষ আপনার মেয়ে নয়? সে আপনারা যা খুশি তাই বলতে পারেন। আপনি তো বিপত্নিক, কিন্তু শিপ্রার মা তো বেঁচে আছেন। এইসব কি আবোল তাবোল বলছেন? সুধীরবাবু জর্জের অনুমতি চাইলেন। হুজুর, আমি শিপ্রার মাকে এই আদালতে হাজির করবার অনুমতি চাই। জর্জ অনুমতি দিলেন। জীবন এক মহিলাকে নিয়ে আদালতে এলো। সুধীরবাবু প্রশ্ন করলেন, আপনার মেয়ের নাম কি? শিপ্রা, শিপ্রা ঘোষ। একে আপনি চেনেন? সুধীরবাবু খগেনবাবুকে দেখিয়ে দিলেন। হ্যাঁ, উনি তো গভর্নমেন্টের লোক, আমার মেয়েকে চাকরি করে দিয়েছেন। কিসের চাকরি? সরকারি লোকেরা গায়ে গায়ে গিয়ে নাচ গান যাত্রা দেখায়, শিপ্রাকে উনি সেই দলেই ভর্তি করে দিয়েছেন। কতদিন হলো উনি শিপ্রাকে এই চাকরি করে দিয়েছেন? তা মাস 6 হয়েছে। এর মধ্যে শিপ্রা একবারও কি বাইরে গেছে? হ্যাঁ, এই তো কিছুদিন আগে দিন 15 চিত্তরঞ্জন থেকে ঘুরে এলো। ওখানে বড়দিনের সময় খুব বড় আসর হয়েছিল। বড়দিনের সময়ে আপনার মেয়ে চিত্তরঞ্জনে ছিল? হ্যাঁ, উনিই তো সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। সুধীরবাবু জর্জকে বললেন, হুজুর, খগেন ঘোষকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমি অভিযুক্ত করছি। জর্জের নির্দেশে পুলিশ খগেন ঘোষকে পাকড়াও করল।
এবার সুধীরবাবু ডাকলেন অতুল দত্তকে। আপনার কয়লা খনি আছে? আমার নয়, আমাদের। আমি তার ম্যানেজিং ডিরেক্টর। কতদিন আপনি এই পদে আছেন? গত 1 বছর। বাবাই দেখাশোনা করতেন। বাবা ব্লাড প্রেশারে কিছুটা অসমর্থ হয়ে পড়ায় আমি ম্যানেজিং ডিরেক্টর হই। আপনার বাবা কোথায় আছে এখন? তার নাম কি? অমিয় দত্ত। এখন আছেন ধানবাদে। সেখানে আমাদের বাড়ি আছে। আপনি কতদূর পড়াশোনা করেছেন? কলকাতা ইউনিভার্সিটি থেকে আমি বিএসসি পাশ করেছি। আপনি শিমুলতলায় গিয়েছিলেন মুকুন্দবাবুকে লাখখানেক টাকার শেয়ার বেচবার জন্য, তাই তো? মুকুন্দবাবু বাবাকে লিখেছিলেন যে পাকিস্তানের কাছ থেকে এবার তিনি 1,02,000 টাকা পাবেন। বাবা বললেন তা থেকে যদি লাখখানেক টাকা তিনি খনির ব্যাপারে লাগান তাহলে আমাদের পাশের খনিটাও আমরা কিনতে পারি। সেই জন্যেই আমি ওনাকে সব বোঝাতে শিমুলতলায় যাই। কিন্তু আমি যদি বলি আপনি মিথ্যাবাদী। অমিয় দত্তের ছেলে অতুল দত্ত শিবপুর থেকে মাইনিং পাস করে এখন বিলাতে আছে। আপনি মিথ্যে পরিচয় দিয়েছেন। আপনার আসল নাম ভৈরব হালদার। আপনি ভিখারি দলের অধিকারী। বাগমারিতে আপনার আস্তানা আছে। সেখানে 50-60 জন ভিখারি থাকে। তাদের দিয়ে আপনি রোজগার করেন, তাই তো? আরে আপনি কি বলছেন? আরও শুনুন, এখানে কোনো লোক আপনাকে ভাড়া করে এনেছিল মুকুন্দবাবুর 2 লাখ টাকা দলিলটা হস্তগত করার উদ্দেশ্যে। আপনি তাই অতুল দত্ত সেজে কাজে নামেন। মুকুন্দবাবু আসল অতুল দত্তকে ছেলেবেলা দেখেছিলেন, তাই তিনি আপনার পরিচয় বিশ্বাস করেছিলেন। আমি মিথ্যা পরিচয়ের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তি হিসাবে আপনাকে গ্রেপ্তার করার জন্য আদালতে আবেদন জানাচ্ছি। এ অন্যায়। এই ব্যাপার আমি সহ্য করব না। আমি প্রমাণ দেব। প্রমাণ পেলেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। জর্জ বললেন, আপনার অভিযোগের কোনো প্রমাণ আছে? সুধীরবাবু একখানি টেলিগ্রাম ও একখানি ফটো আদালতে পেশ করলেন। টেলিগ্রাম ধানবাদ থেকে এসেছে। অমিয় দত্ত জানিয়েছেন, আমার পুত্র মাইনিং ইঞ্জিনিয়ার অতুল দত্ত বর্তমানে ইংল্যান্ডে মাইনিং পড়ছে, এখানে নেই। ফটোখানি পাসপোর্টের ছবি, কোণে সই করা অতুল দত্ত। সে ছবির সঙ্গে সাক্ষী অতুল দত্তের কোথাও কোনো মিল নেই। জর্জ আদেশ দিলেন, এই সাক্ষীকে এখন হাজতে রাখা হোক। এর সম্পর্কে পুলিশ তদন্ত করবে। সুধীরবাবু বললেন, হুজুর, আমি খগেন ঘোষ ও অতুল দত্তের বাড়ি তল্লাশ করাতে চাই। সেই রিপোর্ট না পাওয়া অবধি মামলা মুলতুবি রাখার আবেদন জানাচ্ছি। জর্জ বললেন, আজই খানা তল্লাশ করে পুলিশ কাল রিপোর্ট দেবে। মামলা মুলতুবি রাখা নিষ্প্রয়োজন। সন্ধ্যের একটু পরেই সুধীরবাবুর টেলিফোন বেজে উঠল। তিনি টেলিফোন ধরলেন। হ্যালো স্যার, আমি জীবন সরকার শিয়ালদহ স্টেশন থেকে টেলিফোন করছি। শিপ্রাকে অনুসরণ করে আমি পাইকপাড়ায় যাই। 8 ঘন্টা পরে শিপ্রা বাড়ি থেকে বেরিয়ে সোজা বেলেঘাটায় আসে। সেখানে একটি মাঠ কোঠায় প্রায় 8 ঘন্টা অপেক্ষা করে। তারপর একজন লোককে সঙ্গে নিয়ে শিয়ালদা এসেছে। শিপ্রা টিকিট কেটেছে। কোথাকার টিকিট তা জানি না। ট্রেনের জন্য তারা অপেক্ষা করছে। শিপ্রার হাতে কোনো ব্যাগ আছে? একটা বড় ভ্যানিটি ব্যাগ ছাড়া আর কিছু নেই। সঙ্গের লোকটির হাতে? না। রেলওয়ে পুলিশকে বলে তাদের আটকাও। আমি এক্ষুনি যাচ্ছি। পুলিশকে বলবে মূল্যবান ডকুমেন্ট পাকিস্তান চলে যাচ্ছে। গ্রেফতারের দায়িত্ব আমার। সুধীরবাবু তখনই একখানি ট্যাক্সি নিয়ে ছুটলেন শিয়ালদহ স্টেশনের দিকে। শিয়ালদহ স্টেশনে শিপ্রা ধরা পড়ল। তার ভ্যানিটি ব্যাগের মধ্যে পাওয়া গেল মুকুন্দবাবুর হোশিয়ারি মিলের দলিল ও সেই সম্পর্কিত কাগজপত্র। পরদিন আদালতে সুধীরবাবু বললেন, ভৈরব ও গোকুল সম্পর্কে মামাতো পিস্তত 2 ভাই। দুজনেই রংপুরের বাসিন্দা। মুকুন্দবাবুর ফ্যাক্টরির সব কথা তারা জানত। এই টাকাটা হস্তগত করার জন্য তারা ষড়যন্ত্র করে। গোকুল খগেন ঘোষ সাজে আর ভৈরব সাজে অমিয় দত্তের ছেলে অতুল। অ্যামেচার ক্লাব থেকে শিবটাকে তারা জোগাড় করে। সঙ্গে মেয়ে থাকলে মানুষের সন্দেহ হবে না। তাছাড়া নন্দার সঙ্গে মেলামেশার সুযোগ সুবিধা হবে।
ভৈরব মুকুন্দবাবুর ঘর থেকে দলিল চুরি করে পায় কিনা সেই চেষ্টায় এক রাত্রে মুকুন্দবাবুর বাড়িতে ঢুকেছিল, কিন্তু রঞ্জনবাবু দেখতে পেয়ে তাড়া করেন। ভৈরব পাশের বাগানে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। ঘটনার দিন রাত্রে শিপ্রা এক সময় ঘর থেকে বেরিয়ে যায়। বরাবর সে মুকুন্দবাবুর ঘরে গিয়ে ঢোকে। টেবিলের ড্রয়ার থেকে সে দলিলপত্র চুরি করে। ঠিক সেই সময় মুকুন্দবাবুও খসড়াটা রাখার জন্য ঘরে গিয়ে পড়েন। গোকুল অলক্ষ্যে তার পেছনে ছিল। ঘরে শিপ্রাকে দেখে মুকুন্দবাবু চিৎকার করতে যান। গোকুল তখন তাকে হত্যা করে। এই রকম একটা ঘটনার জন্য গোকুল আগে থেকেই তৈরি ছিল। রঞ্জনবাবুকে হাতে পুলিশ সন্দেহ করে, সেজন্য সে আগে থেকেই কার্যকারণ তৈরি করে রেখেছিল। রঞ্জনের ঘর থেকে রুমাল ও মুরগি কাটা ছোড়া সে সংগ্রহ করেছিল। সেই দুটো বস্তু তাকে সংগ্রহ করে দেয় শিপ্রা। তার প্রমাণ এই ছোট্ট লাল পাথরখানা। শিপ্রার আঙ্গুলে একটি সাপ আংটি আছে। সাপের দুটি চোখে দুখানি লাল পাথর বসানো ছিল। একটি চোখে লাল পাথর খোয়া গেছে। এই পাথরটি সেইটি। এটা পাওয়া গেছে রঞ্জনের সুটকেসের মধ্যে। রুমাল বের করে আনার সময় কোনো রকমে হয়তো এই পাথরখানা আংটি থেকে খুলে সুটকেসের মধ্যে পড়ে যায়। আমি এটা সুটকেসের মধ্যে আবিষ্কার করি। মামলা ঘুরে গেল। ভৈরব ও গোকুলের 6 বছর করে সশ্রম কারাদণ্ড হলো। শিপ্রার হলো 2 বছর। রঞ্জনবাবু মুক্তি পেলেন। জজ রায় দেওয়ার সময় সুধীরবাবুর প্রশংসা করে বললেন, সুধীরবাবুর মতো আইনজীবী আদালতের গৌরব।